নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবার সমেত খুন হবার ঘটনার যেই প্রতিক্রিয়া এবং পুলিশের ভূমিকা, এগুলি নিয়ে কিন্তু নানান রকমের সন্দেহ তৈরি হচ্ছে সারা বাংলাদেশে এবং এই সন্দেহটা দিন দিন প্রবল হচ্ছে। ইতিমধ্যে এই পরিবারকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনাও সামনে এসেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতেছে যে বাংলাদেশের মানুষ অনেকেই বলতেছে যে সন্ধ্যা 7টার পরে ঘর থেকে বের হতে তারা অনিরাপদ বোধ করে। পয়সাওয়ালা শিক্ষিত শত শত মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এদেশে রাখতে নারাজ। তাদের সারাক্ষণ চিন্তা যে কিভাবে সপরিবারে একটা নিরাপদ উন্নত দেশে চলে যাওয়া যায়। তো এরকম বহু মুসলিম পরিবার বলছে তাদের জমি বাড়ি বিক্রি করে হলেও তারা দেশ ছাড়তে চায়। সেখানে রংপুরের এই চক্রবর্তী বাবু সারা জীবনের উপার্জন দিয়ে রিটায়ারমেন্টের পরে 3তলা বাড়ি হাঁকালেন। গেট দেখে মনে হয় যে বেশ বিগ বাজেটের প্রজেক্ট। দেশের প্রতি ওনার কি আস্থা, কি নিদারুণ টান, তার দেশপ্রেমের তারিফ করতে হয়। কিন্তু এমনই কপাল যে সেই বাড়িতে তার থাকার মতো আর কেউ রইল না। আপনারা ইতিমধ্যে অনেক কিছুই জানেন, অনেক ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল আপনারা দেখছেন, বিশ্লেষণ করতেছেন, নিজেরাও একটা ধারণা তৈরি করে নিয়েছেন, সেটা স্বাভাবিক। তো আমারও নিজেরও ধারণা আছে এবং আমি সেগুলি প্রকাশ করেছি। তবে এই মুহূর্তে আমি বন্ধুবর পুলক ঘটকের একটা লেখা আপনাদের সামনে উপস্থাপন করব এবং তিনি বিভিন্ন আঙ্গিকে এই জিনিসটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তিনি একজন সাংবাদিক। তো আমি কথা না বাড়িয়ে আসুন তার এই আর্টিকেলটা আপনাদেরকে শোনাই। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, মুগ্ধ ও সিদ্ধার্থ মামাতো পিসাতো ভাই। ওরা দুজন প্রথমে পাশের বাড়ির 3তলায় উঠেছে, কিন্তু ওই ছাদে বসে ইয়াবা খাওয়া তাদের রুচিসম্মত হয়নি। তাই 3তলা থেকে লাফ দিয়ে তারা পার্শ্ববর্তী গণপতি চক্রবর্তীর দোতলা বাসার ছাদে গেছে। সেখানে বসে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করেছে। সেটা মধ্যরাত। পুলিশের বর্ণনায় বোঝা যায় রাত 2:30 থেকে 3টার দিকে হবে। মাঝরাতে তাদের কার্যক্রমের শব্দ পেয়ে গণপতি বাবুর ঘুম ভেঙেছে। তিনি বিছানা থেকে উঠে ছাদে গেছেন। গণপতি বাবু দেখে ফেলায় 2 ইয়াবাখোর নাকি লজ্জা পেয়েছে। ইয়াবা সেবীদের এত লজ্জা আগে জানতাম না। লজ্জা ঢাকতে তারা একের পর এক 4 জন মানুষকে খুন করেছে। নিরস্ত্র অবস্থায় দুজনে মিলে 4 জন সক্ষম মানুষের উপর নিঃশব্দ হত্যাযজ্ঞ চালানো। এই প্রশিক্ষণ তারা কিভাবে পেয়েছে? কত বছরের ট্রেনিং? পুলিশের বর্ণনায় তা আসেনি। তারা এক এক করে খুন করে গেছে আর ভিকটিমরা বিনা আপত্তিতে নিঃশব্দে খুন হয়েছে। কোনো চেঁচামেচি নেই। খুন হওয়ার আগে খুশিতে নিজেদের মোবাইলগুলিও সুইচ অফ করেছে, যাতে কেউ ফোন করে হত্যার উৎসবে ডিস্টার্ব না করে। তার আগে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে হত্যার উৎসব নির্বিঘ্ন করার জন্য। রাত 3টার সময় ছাদে 2 জন লোক দেখেও গণপতি বাবু চোর সন্দেহ করেনি, চিৎকার চেঁচামেচি করেননি। রাত 3টায় তিনি এমনি ইয়াবা সেবন দেখতে ছাদে গিয়েছিলেন। তার স্ত্রী সন্তানরাও আপত্তি করেননি। তারপর বিনা আপত্তিতে সবাই মিলে মরেছেন, বাধা দেননি। নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন বলেছেন, খুন হওয়ার আগে রাত 2:30টার দিকে তার দিদির নম্বর থেকে তাদের মোবাইলে ফোন গিয়েছিল। কিন্তু পুলিশের বর্ণনায় মনে হচ্ছে তারা 4 জন বাঁচার জন্য প্রতিরোধ বা চিৎকার চেঁচামেচি না করে পাতলাদেহী 2 তরুণের কাছে আত্মসমর্পণ করেছিলেন মরার জন্য। কমিশনারের কান্নাকাটির অভিনয় সহ বিশ্রী এই নাটক বিশ্বাসযোগ্য না হলে সেটা কি আমাদের পাপ হবে?
চারদিকে নানা রকম নেশাখোর আছে। পুলিশ বিশেষভাবে ওই দুজনকে ধরল কোন সাক্ষীর বয়ানে, বিনা তদন্তে কোন সূত্রের ভিত্তিতে ওরা দুজন পুলিশের কাছে সন্দেহভাজন হলো। পুলিশ বর্ণনায় গণপতি চক্রবর্তীর লাশ 3 দিন খোলা ছাদে পড়েছিল, কিন্তু কাক পক্ষীও ঠোকর মারেনি, ছিন্ন ভিন্ন করেনি। রহস্য কি? গল্প কেমনি মেলে? ডেইলি স্টারে নিউজ এসেছে নিহতদের সবার মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো ছিল। কীরকম দাহ্য পদার্থ ব্যবহার হয়েছে পুলিশ তা বলেনি। কমিশনার সাহেব সাংবাদিকদের ক্যামেরার সামনে রোদনময় গল্পের মাঝে ভিকটিমদের মুখমণ্ডল পুড়িয়ে দেওয়ার ঘটনাটি ঢোকানোর অবকাশ পাননি। তবে এডিশনাল এসপি, সিআইডি এবং ওসি ব্যাপারটা স্বীকার করেছেন। স্বজনদের দাবি তাদের 4 প্রিয়জনের শরীরে দাহ্য পদার্থ ঢেলে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। 2 জন মিলে 4 জন মানুষের মুখমণ্ডলে দাহ্য পদার্থ নিক্ষেপ করলো, কিন্তু তাদের নিজেদের হাত পা পুরল না। একদম নিখুঁত কাজ। এতই দক্ষ কিলার। শুধু পুরানো নয়, পুলিশ বলেছে মাস্টার্স পড়ুয়া মেয়েটার চোয়াল একদম ভাঙ্গা ছিল। ওর গলায় নাকি দড়ি পেঁচিয়ে চাপ দেওয়ার কারণে চোয়াল ভেঙেছে। গলায় রশি পেঁচালে ঘাড় না ভেঙে চোয়াল ভাঙে, এমন গল্প আমি বাপের জন্মে শুনিনি। তবে গল্পটা আমাদের বিশ্বাস করতে হবে, যেহেতু পুলিশ বলেছে। পুলিশ প্রথমে বলেছিল এটা ডাকাতি, পরের ভাষ্য অন্যরকম। বলছে হত্যার পর ওই 2 ভাই দীর্ঘ সময় গণপতি বাবুর বাড়িতেই ছিল। সেখানে তারা বাথরুমে ঢুকে গোসল করেছে, একজনের পর একজন। খেজুর ও শশা খেয়েছে, তারপর আবার বসে মাদক সেবন করেছে। ভিন্ন খাতে নেওয়ার জন্য নাকি বাসাটা দুজনে মিলে একদম লুটপাট ও তছনছ করেছে। স্বর্ণালঙ্কার নিয়েছে, টাকা পয়সা বা অন্য কিছু নেওয়ার কথা বলছে না, শুধু সোনা নিয়েছে বলছে। সেই সোনা আবার সেখানে আগুন দিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেছে। বাসার মোবাইল ফোনগুলো নাকি পরে পানিতে ডুবিয়ে রেখেছে। ইয়াবা সেবনের অপারেশন রাত 2:30টার দিকে শুরু হয়। খুন খারাপি, গোসল, খানাপিনা, বিশ্রাম ইত্যাদি সেরে ভোরের আজানের পরে তারা বেরিয়ে গেছে, এই পুলিশের বয়ান। আচ্ছা, ওরা বিদ্যুতের লাইন কখন কেটেছে? হত্যার আগে না পরে? বাসায় ঢোকার আগে না পরে? হত্যার আগে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করলে ব্যাপারটা অনেক বেশি পরিকল্পিত। মাদক সেবন দেখে ফেলার কারণে তাৎক্ষণিক হত্যা, এই গল্প তাহলে মেলে না। আর 4 জনকে খুন করা সম্পন্ন হওয়ার পর বিদ্যুতের লাইন কেটে দিয়ে তাদের লাভ কী? হত্যার পর ওই বাসায় যে কাজগুলি তারা করেছে তা অন্ধকারে করা সুবিধা নাকি আলোতে করা সুবিধা? তাহলে তারা নিজেরা বিদ্যুতের লাইন কেটে দিয়ে ঘর অন্ধকার করবে কেন? যদি অন্ধকারে কাজ করতে তাদের সুবিধা হয়, তবে বাতি অফ করে রাখলেই হতো। গল্পটা মিলছে না। তারা কি নিহতদের মুখমণ্ডল ঝলসে দেওয়ার জন্য দাহ্য পদার্থ সঙ্গে করে নিয়ে এসেছিল? তবে তো পরিকল্পিত। ইয়াবা খাওয়া দেখে লজ্জা পেয়ে হত্যার ব্যাপার নয়। গল্প মিলছে না। ওদের একজন মাছের দোকানের, আরেকজন স্বর্ণের দোকানের কর্মচারী। ইয়াবা আসক্ত ছেলেকে কোনো স্বর্ণ ব্যবসায়ী চাকরি দেবে? সে তো কেবল স্বর্ণ চুরি নয়, দোকান বেচে ইয়াবা খাবে। জীবনের গল্পের সঙ্গে বানানো গল্প মিলছে না। মিলছে না পুলিশ কর্মকর্তার কান্নাকাটির ব্যাপারটা। প্রতিদিন খুন খারাপির তদন্তই যাদের কাজ, তারা গণপতি চক্রবর্তীর পরিবার খুন হওয়ায় আবেগে একদম কান্না করে দিল। মিডিয়ার ক্যামেরার সামনে হিন্দু অফিসারদের নাম ধরে হাগ ডাক করে আরেক চমৎকার ব্যাপার। পেশাদারিত্বের বদলে হত্যাকে সাম্প্রদায়িকভাবে ট্রিট করা হাই পলিটিক্স। সুবিচার তাতে মার খায় নিরপরাধ মানুষ। এমন পলিটিক্সে প্রয়োজন হয় বাংলা নামীয় বলির পাঠা। যেখান থেকে পারো বলির পাঠা খুঁজে আনো। জঙ্গিরা একটা হিন্দু পরিবারকে শেষ করেছে, অভিযুক্ত বানিয়ে আরও 2টি নিরীহ হিন্দু পরিবারকে
শেষ করা গেল আর কি, এ কথা মানুষের মুখে মুখে। ব্যাপারটা জঙ্গিরা করেছে এমন অভিযোগ শতজনে করলেও আমি নিশ্চিত না হয়ে মানতে চাই না। খুনিদের জাত ধর্ম আমরা আসলে জানি না। মূল কথা কিভাবে, কেন, কারা খুন করেছে আমরা কিছুই জানি না। একটা খুনের পেছনে কল্পনার অতীত রহস্য থাকতে পারে। অনুমান করি এটা প্রশিক্ষিত কোনো দলের কাজ, যারা আগ্নেয়াস্ত্র, চাপাতি, লাঠি বা লৌহদণ্ড ব্যবহার না করেও শুধুমাত্র খালি হাতে একাধিক খুন করতে পারে, ভিকটিমদের শব্দ করার অবকাশ না দিয়ে। অনুমান করি ব্যাপারটা পরিকল্পিত, কারণ খুনিরা আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, তারা দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে গেছে। প্রমাণের আগে আমি কখনোই বলবো না এটা সাম্প্রদায়িক আঘাত বা হিন্দু সমাজকে নির্মূল করার চেষ্টা। তবে সত্য উদ্ঘাটন না করে, অপরাধীকে না ধরে হাই পলিটিক্সের যে প্রবণতা, অবশ্যই তাকে সাম্প্রদায়িক বা হত্যার চেয়ে ঘৃণিত বলবো। আমি গতকাল শুধু জজ মিয়া শব্দ দুটো লিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। কে জজ মিয়া, কোন প্রসঙ্গ ইত্যাদি কিছুই লিখিনি, অথচ হাজারো মানুষ তাতে রিয়াকশন দিয়েছে। কেউ আমাকে গালি দিয়েছে, কেউ সমর্থন করেছে। বলুন তো জজ মিয়া কি, এই শব্দ কি বোঝায়? এটা কি কোনো সত্য বা কোনো মিথ্যা, কোনো প্রশাসনিক বা বিচারিক ব্যাপার? ব্যাপারটা সবাই বুঝেন। আবার বলছি, গণপতি বাবুর পরিবারকে নিশ্চিহ্ন করার কারণ কি আমরা তা জানি না। সাম্প্রদায়িক টার্গেট হতে পারে, নাও হতে পারে। তদন্ত চাই, সত্য উদ্ঘাটন চাই, বিশ্বাস করতে চাই। কিন্তু এই সরকারের তদন্ত ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করব কিভাবে? প্রকাশ্য গণহত্যার পর বিএনপি জামাতের সরকার আসামি হিসাবে জজ মিয়া আবিষ্কার করে। এরা বৃদ্ধ বিচারপতিকে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যার ঘটনায় আসামি বানায়। বিচারপতি খায়রুল হকের নামে 9টি মামলা, যার মধ্যে 4টি মার্ডার কেস। তিনি 90 বছর বয়সে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মার্ডার করে বেরিয়েছেন। একই সময় দেশের বিভিন্ন স্থানে গিয়ে হত্যা করেছেন। এসব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। এ হলো পুলিশের কর্মের রেকর্ড। কিন্তু মুগ্ধ এবং সিদ্ধার্থ নামের ওই 2 তরুণের বিরুদ্ধে কোনো অপরাধ কর্মের রেকর্ড নেই। তারা ইয়াবাসেবী, এমন কথা এলাকাবাসী কেউ বলতে পারেনি, পুলিশ বলছে। এই বয়ান বিশ্বাস করব? যারা জজ মিয়া বানায় তাদের বিশ্বাস করতে না পারা কি আমার অপরাধ? মুগ্ধ ও সিদ্ধার্থ স্বীকারোক্তি দিয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় জজ মিয়াও স্বীকারোক্তি দিয়েছিল। মানুষ বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করতে না পারা কি অপরাধ? শত শত সাংবাদিক বর্তমানে হত্যা মামলার আসামি। মামলাগুলি বিশ্বাস করার কারণ নেই, করি না। এ কি আমাদের অপরাধ? জুলাইয়ের সহিংস আন্দোলনে বহু হত্যায় জড়িত বিএনপি, জামাত, এনসিপির অপরাধীদের জন্য আছে তাই মুক্তি। তাদের কেস তদন্ত করাই যাবে না, বিচার দূরের কথা। এমন ব্যবস্থার ওপর আস্থা রাখব? আমি কেন তাদের কথা বিশ্বাস করতে পারছি না? এটা কি আমার অপরাধ? এর চেয়ে মুফতি মহিবুল্লাহ হুজুর ভালো কাহিনী সাজিয়েছিলেন। তাকে অপহরণ থেকে শুরু করে বলাৎকার পর্যন্ত। ইসকন তাকে বলাৎকার করেছে, হুজুরকে একদম ভিজিয়ে দিয়েছে। মুফতি সাহেবের সেই কান্নাকাটি বিনা প্রশ্নে বিশ্বাস করার মতো অসংখ্য অনুসারী এই ফেসবুকেই দেখা গেছে। প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়ার পরেও তারা খুশি হয়নি। পুলিশ কমিশনার সাহেবের কান্নাকাটি বিশ্বাস করার জন্যও রেডিমেড জনগণ এদেশে আছে। তারা সত্য জানতে চায় না, হিংসার খায়েশ মেটাতে চায়। আচ্ছা, জজ মিয়া নাটক কি বিএনপি জামাতের কর্মীরা বিশ্বাস করেন? যারা মামলাগুলি করেছেন তারা নিজেরা কি এসব মামলার সত্যতায় বিশ্বাস করেন? তারা একটা পক্ষ, আওয়ামী লীগের হলে একরকম আচরণ করেন, বিএনপি জামাত আমলে আরেক রকম। এখানে বিশ্বাসটাও ভাওতাবাজি। প্রতিপক্ষকে গালি দিতে হবে, পারলে হামলা করতে হবে, এই কালচার। এটা কি একটা স্বাভাবিক দেশ, স্বাভাবিক অবস্থা? তদন্ত ও বিচারের প্রতি মানুষের আস্থা দরকার। সত্য উদ্ঘাটন হোক, দেশটা স্বাভাবিক হোক।
সকলের জন্য বাসযোগ্য হোক, সুবিচার চাই। তো এই হলো বন্ধুবর পুলক ঘটকের একটা লেখা। তবে এইখানে তিনি অনেক কিছু তুলে ধরেছেন যে এই ইয়াবা খায় বাংলাদেশে অগণিত মানুষ, এবং এই লজ্জার কারণে তারা মানুষ খুন করে ফেলেছে। ভাবতে পারেন এটা, যে ধরা পড়ে গেছে, এই জন্য মানে আনবিলিভেবল। তারপরে তারা এক ছাদে বসে খাবে, সেই ছাদে তাদের ভাল লাগে না, এখন আরেক ছাদে নেমেছে, কিন্তু ওই ছাদ থেকে ওপরে উঠবে কেমনি, এটা কিন্তু আপনি উপর থেকে নিচে নামতে পারবেন, কিন্তু নিচের থেকে উপরে উঠবে কেমনি, বা এইখান থেকে যে তাদেরকে এই ছাদের থেকে যে বের হতে হবে, তাদের এই ধারণাটাকে ছিল না। আরও অনেকগুলি, যে ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া, ফোন বন্ধ করে দেওয়া, 4-4টে ফোন একসাথে, 4-4টা মানুষকে বিভিন্নভাবে খুন করা, এবং গণপতি বাবুই এলেন শুধু এই ছাদের মধ্যে কি হয়েছে দেখার জন্য। যদি চোর সন্দেহ, মানে নর্মালি কি হয়, ছাদে কেউ উঠলে বা শব্দ পাইলে তো আপনি ভাববেন চোর আসছে, চোর বা ডাকাত যেই আসুক, বা মোস্ট প্রবাবলি চোর এই ক্ষেত্রে। তো চোর আসলে আপনার একজন গৃহস্থের এই রিয়াকশন কি এরকম হয়? সেই ক্ষেত্রে তার স্ত্রীও আসার কথা, অন্তত মেয়ে না আসুক, মেয়েকে সে তারা সেভ রাখতে পারে, বা তারা চিল্লাফাল্লা করা দরকার, বা ইউএর নিচে তাইকা হইচই করা, কে কে কে, সেগুলি তো করেনি। তারপরে তাকে মেরে ফেললো, তাও মানে শ্বাসরুদ্ধ করে, গলা কেটে না, গলা কেটে যে ঠিক আছে মেরে ফেলছে শেষ, শ্বাসরুদ্ধ করে। শ্বাসরুদ্ধ করা কি এতই সহজ? মানে দস্তাদস্তি কি হয়নি? এবং 65 বছরের মানুষ, ধরেন আমি আমার চাইতে 4-5 বছরের বেশি মনে করেন, তো এত সহজে আমাকে গলা টিপে 2জন মানুষ মেরে ফেলবে, তাও ইয়াং পোলাপান। তার স্ত্রী 50 বছর বয়স্কা, এবং তার যেই শরীরের গড়ন, মানে সে যে মানে টল লেডি এবং ভেরি হেলদি, তার মানে যখন দেখবে যে হাজব্যান্ড ওইখানে মারা গেছে বা মেরেছে, তারপরে তাকে মারার জন্য উদ্যত হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কি 2জন মানুষ কি সম্ভব? বা কোনো কারণে তারা যদি মেরে ফেলে, এই 2জন মানুষ তো দৌড়ে পালানোর ব্যবস্থা করার কথা, তাই না? তারপরে 25 বছরের মেয়ে, সেই মেয়েটাও তো কম না, তাই না? তো মেয়ের আমরা ছবিতে যেভাবে দেখেছি, সেও মোটামুটি সুঠাম দেহের অধিকারী। তো মানে এই হিসাবগুলি অনেকটাই মেলে না। তারপরে আমরা দেখেছি মানে ওই ডোম যেটা হাসপাতালের ডোম, তার বর্ণনায় এসেছে যে মা এবং মেয়েকে নাকি ধর্ষণ করা হয়েছে। মানে এই জিনিসগুলি আমি জানি না। তারপর তাদের মুখমণ্ডলের যেই ঝলসানো বিষয় আছে, এইগুলি এসেছে। তো অনেক হিসাব এইখানে মিলতেছে না, সেই জজ মিয়া নাটকের মতোই। তো আমি তো মনে করতেছি যে এইগুলি মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে এগুলা করছে, এবং এই যে এই 2জন মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, একজনে স্বর্ণের দোকানে কাজ করতো, আর একটা বোধহয় মুদি দোকানে কাজ করতো, এবং এই ইয়াবা খুররা সেইখান থেকে দোকান থেকে, স্বর্ণের দোকান থেকে, মুদির দোকান থেকে তারা চুরি করে নাই। ভাবতে পারেন মানে ইয়াবা খুররা কি না করে, এবং ইয়াবা খুরদেরকে কেউ চাকরি দেয়, বা ইয়াবা খুররা কি, এই যারা এরকম খুনি ইয়াবা খুর, তারা কি চাকরি পাওয়ার যোগ্য? তো এই এবং এই পাড়া প্রতিবেশীরা কেউ বলছে না যে তারা এই মাদকাসক্ত বা তারা খারাপ ছেলে, কেউ না। এবং আমরা ছবিতে তাদের যেই অবয়ব দেখেছি, তারা যেভাবে হেঁটে গেছে, তাদের চেহারা সুরত যেটা আছে, তাদেরকে কিন্তু বকাটে যাওয়া ছেলে মনে হয় না, তাদেরকে খারাপ লাগে না বিষয়টা। তো এই জিনিসগুলির পরে মনে হচ্ছে যে ওরা বোধহয় ওই মানে একজন ফায়োডর ডস্টয়েভস্কি হয়েছে আর কি, সেই রাশিয়ান বিখ্যাত ক্রাইম থ্রিলার রাইটার, হ্যাঁ, বিখ্যাত সাহিত্যিক ফায়োডর ডস্টয়েভস্কি। তো আমার মনে হয় যে ওই রকম মানসিকতার মানুষ। তাদের উনি যেই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট একটা বই লিখেছিলেন, আপনারা যদি পড়ে দেখেন যে কি নিখুঁতভাবে একটা খুন করেছে, কেউ টের পায় নাই। এই ক্ষেত্রে ওই ফায়োডর ডস্টয়েভস্কিকেও তারা ছাড়াই গেছে গা, এবং তারা একটানা 4-4টা খুন করে নিখুঁত পরিপাটিভাবে একদম মানে ফাটায় ফেলাইছে আর কি। তো যাই হোক, এটা মানে সাউন্ডস মানে সার্কাস্টিক, কিন্তু এটা একটা মর্মান্তিক ঘটনা। এবং আমি মনে করি যে বাংলাদেশে হিন্দু নিধনের একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত আমরা প্রতিনিয়তই দেখতেছি, এবং এক দিলে বেশ কয়েকটা পাখি মারা হয়ে গেছে। পরিবারের 4জন তো গেছেই,
সাথে এই দুইজনকে নেওয়া মানে আবার দুইজনই সনাতনী, এবং এই পরিবারগুলিও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু দুইজন ছেলেই যে এখানে এই ভুক্তভোগী এটা না, এই পরিবারগুলিও ভুক্তভোগী। আজকে এদের বাবা মারা বলতেছে যে পুলিশ যা বলে আমাদের তো বিশ্বাস করতেই হবে, কিন্তু আমাদের ছেলেরা এরকম না। সুতরাং এইখান থেকেই অনেক কিছুই ধারণা করা যায় যে ঘটনাটা কি। দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।